সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রভাত। কেমন আছো সবাই? ন্যাশনাল কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ন্যাশনাল কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম, সরকারের কাঠামো, সরকারের শ্রেণী বিভাগ এবং সরকারের অঙ্গসমূহ। তো আমরা সরকারি শ্রেণী বিভাগ আলোচনা করছিলাম। আমরা এর আগে দেখেছি যে সরকারকে প্রধানত দুইটি শ্রেণীতে বিভক্ত করা হয়, একটি হচ্ছে গণতন্ত্র এবং আরেকটি হচ্ছে গণতন্ত্র, আরেকটি হচ্ছে একনায়কতন্ত্র। তো গত ক্লাসে আমরা একনায়কতন্ত্রের দোষ ত্রুটি পাশাপাশি আমরা গণতন্ত্র ও একনায়কতন্ত্রের একটি তুলনামূলক আলোচনা উপস্থাপন করেছিলাম। আজকে আমরা দেখব গণতন্ত্রে যে গত ক্লাসে যে সরকারের যে প্রধান দুইটি শ্রেণী বিভাগ গণতন্ত্র ও একনায়কতন্ত্র, তার মধ্যে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার শ্রেণী বিভাগটা আজকে আমরা দেখব। তো সাধারণত গণতন্ত্রে বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার ব্যবস্থা দেখা যায়। একটি হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার, আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত, আমরা খেয়াল করবো এখানে বা আছে, অর্থাৎ যে সরকার ব্যবস্থাটাকে আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বলি, সেই সরকারটাকেই কিন্তু বলা হয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার। এই সরকারকে আরো একটি নামে ডাকা হয়, সেটা হচ্ছে পার্লামেন্টারি সরকার। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকারটাকে আবার বলা হয় পার্লামেন্টারি সরকার। গণতন্ত্রে দুই ধরনের সরকার ব্যবস্থা, সাধারণত গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা দুই ধরনের সরকার দেখি, একটি হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত বা পার্লামেন্টারি সরকার এবং আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। দুটি সরকারের নাম শুনে আমরা বুঝতে পারি যে এই দুই পদ্ধতির বা দুই প্রকার সরকার ব্যবস্থার মধ্যে কিছুটা পার্থক্য বা ব্যাপক একটি পার্থক্য বিদ্যমান রয়েছে। তো আজকে আমরা আলোচনা করব মূলত আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রথম যেই সরকার ব্যবস্থা সেটা, অর্থাৎ সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আরেকটি কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে এই যে সরকারের শ্রেণী বিভাগটা, সেটা কিন্তু মূলত আইন ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে ভাগ করা হয়েছে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে সরকারকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটি সংসদীয় মন্ত্রিপরিষদ শাসিত সরকার এবং আরেকটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। এই যে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা যেটা আছে, সেটাতে কিন্তু আইন ও শাসন বিভাগের মধ্যে একটি ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান, কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইন ও শাসন বিভাগের মধ্যে কিন্তু সেরূপ কোনো ঘনিষ্ঠ সম্পর্ক নেই। আমরা বিস্তারিত আরো পরে জানবো। আমাদের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্নে উদ্দীপক প্রতি বছরই আসে, হয়তো এভাবে আসে অথবা উদ্দীপক হিসেবে আসে, অথবা দুইটি সরকার ব্যবস্থা খালি রেখে সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো উল্লেখ করে দেওয়া হয়, তার উপর উদ্দীপক হয়। তাই এই টপিকটা কিন্তু আমাদের এই অধ্যায়ের মধ্যে সৃজনশীল প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমরা মনোযোগ সহকারে ক্লাসটি করব। তো শুরু করছি। আজকে আমাদের আলোচ্য সূচির প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার।
সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার। আচ্ছা, তাহলে আমাকে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য দোষগুণ নিয়ে যাওয়ার পূর্বে অবশ্যই জানতে হবে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাটা কাকে বলে। তো শিক্ষার্থীরা, আমরা একটু খেয়াল করি, আমাদের প্রতি 5 বছর পর আমাদের দেশে একটি জাতীয় সংসদ নির্বাচন হয়, অর্থাৎ সাধারণ নির্বাচন হয়। সেই নির্বাচনে কি করি আমরা? ভোট দিয়ে জাতীয় সংসদের জন্য বা আইনসভার জন্য প্রতিনিধি নির্বাচন করি বা বাছাই করি। আমাদের ভোটে 3 জন সংসদ সদস্য নির্বাচিত হয়। এই যে 300 জন সংসদ সদস্য, আরও 50 জন আছে এটা মনোনীত, এই 300 জন সংসদ সদস্যদের মধ্য থেকে যারা অপেক্ষাকৃত প্রবীণ, যারা অপেক্ষাকৃত অভিজ্ঞ, তাদেরকে মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী নিয়োগ প্রদান করেন। মন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রী তাদেরকে নিয়োগ প্রদান করেন। পাশাপাশি এই 300 জন সংসদ সদস্যের মধ্য থেকে একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করে সংসদ সদস্যরাই। তো এই যে আমাদের একটি সরকার ব্যবস্থা, আমাদের এই সরকার ব্যবস্থাটাই হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা, অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আমরা যদি সহজভাবে সংজ্ঞায় যাই যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কাকে বলে, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত অর্থাৎ সরকারের সকল ক্ষমতা বা রাষ্ট্রের সকল ক্ষমতা মন্ত্রী পরিষদের হাতে ন্যস্ত থাকে। অর্থাৎ সংসদে যে মন্ত্রীরা আছে, যে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা আছে, সেই মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে এবং মন্ত্রীরা তাদের কাজের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আইনসভার নিকট দায়ী থাকে। তাকে বলি হচ্ছে আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। আমি আবার বলছি, যে সরকার ব্যবস্থায় শাসন সংক্রান্ত সকল ক্ষমতা মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে, প্রধানমন্ত্রী সেই মন্ত্রিসভাকে নিয়ে সেই রাষ্ট্রের যাবতীয় ক্ষমতা প্রয়োগ করে এবং তারা প্রত্যেকে একক বা যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে। তাকেই বলি হচ্ছে আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় একজন সরকার প্রধান থাকে, এবং আরেকজন রাষ্ট্রপ্রধান থাকে। অর্থাৎ মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সরকার প্রধান ও রাষ্ট্রপ্রধান কিন্তু 2 জন পৃথক ব্যক্তি। সরকার প্রধান হচ্ছেন প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপ্রধান হচ্ছেন রাষ্ট্রপতি। এই যে রাষ্ট্রপতি থাকে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায়, তিনি কিন্তু নামমাত্র প্রধান, অর্থাৎ তাকে নাম সর্বস্ব রাষ্ট্রপ্রধান করা হয়েছে। প্রকৃতপক্ষে কিন্তু রাষ্ট্রের যত ক্ষমতা আছে সেটা ভোগ করে বা প্রয়োগ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। এখানে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা থাকে না। তো সংসদীয় পদ্ধতি বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার সংজ্ঞা প্রদান করতে গিয়ে অনেকেই অনেক কিছু বলেছেন। আমরা দেখি, অধ্যাপক ডাইসি বলেছেন, মন্ত্রিপরিষদ শাসিত সরকার শাসন বিভাগ ও আইন বিভাগীয় ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গড়ে ওঠে এবং উভয়ের মধ্যে সামঞ্জস্য বিধান করা হয়। অর্থাৎ আমরা তো বলেছি যে আমাদের এই সরকারের শ্রেণী বিভাগটা কিন্তু প্রধানত হচ্ছে আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা হচ্ছে এমন একটি সরকার ডাইসের মতে যেখানে আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতা একত্রীকরণের ভিত্তিতে গঠিত হয়। যেমনটা আমি উদাহরণের প্রথমেই বলেছি যে বাংলাদেশে যে জাতীয় সংসদ নির্বাচন হয় সেখানে কিন্তু আমরা 300 জন সংসদ সদস্য নির্বাচন করি। 300 জনের মধ্য থেকেই যারা অপেক্ষাকৃত প্রবীণ অভিজ্ঞ তাদেরকে নিয়ে গঠিত হয় আমাদের মন্ত্রিসভা। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী একাধারে আইনসভার সদস্য এবং শাসন বিভাগের সদস্য। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় মন্ত্রী একাধারে আইনসভার সদস্য এবং শাসন বিভাগের সদস্য। তাহলে যেহেতু একজন ব্যক্তি 2 বিভাগের সদস্য, তাহলে এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে ক্ষমতার একটি একত্রীকরণ ঘটে। তাহলে আমরা অবশ্যই দেখতে পাচ্ছি যে মন্ত্রিসভা আইনসভার সম্পর্কে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা ও শাসন বিভাগের একটি সম্পর্ক, ঘনিষ্ঠ সম্পর্ক থাকে। এরপর
মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা সম্পর্কে অধ্যাপক গার্নার বলেছেন, মন্ত্রিপরিষদ শাসিত সরকার হচ্ছে এমন এক ধরনের শাসন ব্যবস্থা যেখানে প্রকৃত শাসক বা মন্ত্রিপরিষদ আইনসভার নিকট দায়ী থাকে এবং একজন নামমাত্র রাষ্ট্রপ্রধান থাকে। যেমনটা আমরা প্রথমেই বলেছি যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় যাবতীয় ক্ষমতা হচ্ছে মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদের হাতে ন্যস্ত থাকে এবং তারা তাদের কাজের জন্য আইনসভার নিকট দায়ী থাকে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় আইনসভার সার্বভৌমত্ব স্বীকৃতি প্রদান করা হয়েছে। আইনসভার আস্থা হারালে মন্ত্রীরা তার পদ থেকে পদত্যাগ করতে বা মন্ত্রিসভা ভেঙে যেতে পারে। তো এই হচ্ছে আমাদের মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। আবার বলছি কাকে বলে, যে শাসন ব্যবস্থায় শাসন সংক্রান্ত সকল ক্ষমতা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার হাতে ন্যস্ত থাকে। মন্ত্রীরা তাদের কাজের জন্য একক এবং যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে, তাকেই বলি হচ্ছে আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা। এই মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন একজন নামমাত্র প্রধান, অর্থাৎ রাষ্ট্রপতির হাতে প্রকৃত কোনো ক্ষমতা নেই। সে প্রকৃত ক্ষমতা ভোগ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ বা মন্ত্রী সভা। ঠিক যেমনটা ধরো আমরা যেমন দেখি যে রাষ্ট্রে আইন প্রণীত হতে বা কোনো নীতিমালা গৃহীত হলে বা কোনো নতুন আইন প্রণীত হলে বা আইন সংশোধন করতে হলে কিন্তু সেক্ষেত্রে রাষ্ট্রপতির অনুমোদন প্রয়োজন। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কি হয়, আইনসভা থেকে যে আইনের খসড়া পাশ হয় সেটা পাশ হওয়ার পর বা গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতির অনুমোদনের জন্য প্রেরণ করা হয়। রাষ্ট্রপতি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সেটাতে অনুমতি প্রদান করেন। যদি নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে গেছে তারপরও রাষ্ট্রপতি সেটাতে অনুমোদন প্রদান করেননি, নির্দিষ্ট সময় অতিক্রান্ত হয়ে যাওয়ার পর ধরে নেওয়া হয় যে রাষ্ট্রপতি সেটাতে অনুমোদন প্রদান করেছেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতির কোনো ক্ষমতাই নেই, তিনি শুধুমাত্র নামমাত্র প্রধান। তো এখন আমরা দেখব সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য বা প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এই সরকার ব্যবস্থায় আইনসভার প্রাধান্যকে স্বীকৃতি প্রদান করা হয়েছে। আচ্ছা, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা আমরা যেমনটা বলেছি যে আইন ও শাসন বিভাগের ক্ষমতার কিন্তু একত্রীকরণ ঘটে, অর্থাৎ যিনি মন্ত্রী তিনি কিন্তু একাধারে আইনসভার সদস্য এবং মন্ত্রিসভার সদস্য। তাহলে এই যে আইনসভার প্রাধান্য সংসদীয় সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য, সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার অনুমোদন ছাড়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না। আইনসভার অনুমোদন ছাড়া মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় কোনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না এবং আইনসভার আস্থা হারালে, যদি মন্ত্রিপরিষদ যেটা আছে বা মন্ত্রিসভার সদস্যরা যারা আছে তারা যদি আইনসভার আস্থা হারায় বা অনাস্থা লাভ করে সেক্ষেত্রে কিন্তু সেই মন্ত্রিপরিষদটা ভেঙে যাবে। তাই আইনসভার প্রাধান্য হচ্ছে সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার একটি বড় বৈশিষ্ট্য। এরপরে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ক্ষমতার একত্রীকরণ, অর্থাৎ আইন বিভাগ ও শাসন বিভাগের ক্ষমতার একত্রীকরণ হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার অন্যতম একটি বৈশিষ্ট্য। যেমনটা আমরা বলেছি যে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সংসদ সদস্যদের মধ্য থেকেই মন্ত্রী পরিষদ গঠিত হয়, যার ফলে এই শাসন ব্যবস্থায় আইনসভা ও শাসন বিভাগের ক্ষমতার একটি একত্রীকরণ আমরা দেখতে পাই। এরপরে মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নামমাত্র রাষ্ট্র প্রধান। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হচ্ছেন নামে মাত্র প্রধান, তার হাতে প্রকৃত কোনো ক্ষমতা থাকে না। প্রকৃত ক্ষমতা ভোগ করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রী সভা। যেমনটা আমরা বলেছি যে এই সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি কোনো বিষয়ে যদি অনুমোদন প্রদান নাও করেন সেক্ষেত্রে নির্দিষ্ট সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তিনি সেটাতে অনুমতি প্রদান করেছেন বলে ধরে নেওয়া হয়। তাহলে রাষ্ট্রপতি হচ্ছেন এখানে মূলত নামমাত্র প্রধান।
প্রকৃত ক্ষমতা বা প্রকৃত যে সরকারের ক্ষমতাটা আছে বা প্রকৃত কর্তৃত্ব যার হাতে থাকে তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী। অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্ব হচ্ছে সংসদীয় সরকার ব্যবস্থার আরেকটি বড় বৈশিষ্ট্য। এই যে সরকারটা আছে সেই সরকারটা মূলত পরিচালিত হয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার মধ্য দিয়ে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন রাষ্ট্রপতি কিন্তু সেটাতে অনুমোদন দিতে বাধ্য। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভা যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাতে অনুমতি দিতে রাষ্ট্রপতি বাধ্য। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি হচ্ছে দলীয় শাসন ব্যবস্থা। দলীয় শাসন ব্যবস্থা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থায় সাধারণ নির্বাচনের পর যে দল হচ্ছে আইনসভার বা আইনসভার সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সেই দলের মধ্য থেকে কিন্তু সরকারটা গঠন করা হয়। যেমনটা আমরা যেমন দেখি যে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে হচ্ছে যে সংসদ সদস্যের মধ্যে থেকে বা যেই রাজনৈতিক দলটি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে তার মধ্যে থেকে কিন্তু মন্ত্রিসভা গঠন করা হয়, যার ফলে সেই সরকারটাকে দলীয় সরকার বলা হয়। যেমন বাংলাদেশের আওয়ামী লীগ সরকার বা এর পূর্ব যে সকল সরকার ছিল রাজনৈতিক দল নিয়ে আমরা সবসময় তাকে দলীয় সরকার বলে থাকি। এরপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে দায়িত্বশীল শাসন। বলা হয় সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটা হচ্ছে অনেকাংশে একটি দায়িত্বশীল শাসন ব্যবস্থা। কেননা এই সরকার ব্যবস্থায় যারা সংসদ সদস্য থাকে তারা কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় এবং তাদের মধ্য থেকে সরকারটা গঠন করা হয়। তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটেই নির্বাচিত যেহেতু তারা জনগণের সরাসরি ভোটে নির্বাচিত তারা কিন্তু সর্বদা জনগণের কাছে দায়বদ্ধ, অর্থাৎ জনগণের প্রতি দায়িত্বশীল। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সরকার যদি তার দায়িত্ব যথাযথ সম্পূর্ণরূপে সম্পাদন করতে না পারে সেক্ষেত্রে কিন্তু সেই সরকার ব্যবস্থা আইনসভার অনাস্থা লাভ করবে এবং সেই সরকার ব্যবস্থাটা বা মন্ত্রিপরিষদটা ভেঙে যাবে। এরপরে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সম্পর্ক। আমরা প্রথমেই কিন্তু বলে শুরু করেছি যে সংসদীয় বা এই যে আমরা সরকারের শ্রেণী বিভাগটা দেখছি সেটা কিন্তু মূলত আইন বিভাগ ও শাসন বিভাগের সম্পর্কের উপর ভিত্তি করে। তাই আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্কটা হচ্ছে আইন বিভাগ ও শাসন বিভাগের মধ্যে সুসম্পর্কটা হচ্ছে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে সংবিধানটা থাকে সেটা হচ্ছে সুপরিবর্তনীয়। আমরা জানি যে সাধারণত সংবিধানে কোনো ধারা উপধারা সংশোধন বা নতুন করে সংযোজন করতে হলে সেটা আইনসভা দিয়ে করতে হয়। সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কি হয় যে ওই যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকেই কিন্তু সরকার গঠন করা হয়। তাই সেক্ষেত্রে সরকার চাইলে সহজেই কিন্তু সংবিধানের যে কোনো ধারা জাতীয় সংসদ থেকে বা আইনসভা থেকে সংশোধন করে আনতে পারে, কারণ সরকার যেই দলের সেই দলের বেশি সংখ্যাগরিষ্ঠ সদস্যরাই কিন্তু হচ্ছে আইনসভার সদস্য, অর্থাৎ আইনসভার সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মধ্যে থেকে কিন্তু সরকার গঠন করা হয়, যার ফলে সরকারের যে কোনো সংবিধানের ধারা উপধারা সহজেই আইনসভা থেকে সংশোধন করে আনতে পারে। সংসদীয় সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে বিরোধী দলকে স্বীকৃতি প্রদান করা হয়। আমরা কিন্তু যখন গণতন্ত্র পড়েছিলাম গণতন্ত্র বৈশিষ্ট্য বা গণতন্ত্রের গুণে পড়েছিলাম যে
গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটি শক্তিশালী বিরোধী দল থাকে। বিরোধী দলটা কেন থাকা প্রয়োজন আমরা তখনও দেখেছি যে বিরোধী দলকে কিন্তু বিকল্প সরকার বলা হয়, কারণ বিরোধী দল সদা জাগ্রত থাকে যে সরকার জনস্বার্থ বিরোধী কোনো পদক্ষেপ গ্রহণ করছে কিনা বা সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে দলীয় স্বার্থ অর্জন করতে তৎপর হচ্ছে কিনা সেই বিষয়ে কিন্তু বিরোধী দল সদা জাগ্রত থাকে। তাই সরকার চাইলেও বিরোধী দলের সমালোচনার ভয়ে কখনোই স্বেচ্ছাচারিতা করে না, জনস্বার্থকে উপেক্ষা করে না। তাই এই বিরোধী দলের উপস্থিতি হচ্ছে আমাদের সংসদীয় সরকার ব্যবস্থার আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপরে নমনীয়তা হচ্ছে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার আরেকটি বৈশিষ্ট্য। যেহেতু আমরা বলেছি যে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থায় সংখ্যাগরিষ্ঠ দলের মধ্য থেকে সরকার গঠন করা হয়, ফলে যেটা হয় যে এই মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থাটা অনেকটা নমনীয় প্রকৃতির হয়, কারণ সরকার চাইলেই তার যে কোনো সিদ্ধান্ত বা নীতিমালা সংসদ থেকে পাশ করিয়ে আনতে পারে, কারণ সরকারের দলের সদস্যরাই কিন্তু আইনসভায় সংখ্যা গরিষ্ঠ। তো এই ছিল আমাদের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু দেখে আমরা বুঝতে পারছি এই সকল বৈশিষ্ট্য আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থায় বিদ্যমান। তাই আমরা বলতে পারি যে বাংলাদেশের সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে। এই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটা কিন্তু সর্বপ্রথম সূচনা লাভ করে ব্রিটেনে সর্বপ্রথম সূচনা লাভ করে পরবর্তীতে ধীরে ধীরে বিভিন্ন রাষ্ট্রে এই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটা গৃহীত করা হয়। বলা হয় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা দেখেছি যে এর আগে যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় দুই ধরনের সরকার দেখা যায়, একটি হচ্ছে সংসদীয় পদ্ধতি আর একটি হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা। এই দুটি পদ্ধতির মধ্যে দুটি গণতান্ত্রিক, তারপরেও এই দুটি সরকার ব্যবস্থার মধ্যে তুলনামূলকভাবে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটা অতিমাত্রায় গণতান্ত্রিক, কারণ এই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থায় আইনসভা সদস্য যারা আছে তারা সবাই কিন্তু জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং তাদের মধ্য থেকে সরকার গঠন করা হয়। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে সরকারটা আছে, সরকারটা কিন্তু জনগণের কাছে, যেহেতু জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত, তারা কিন্তু জনগণের কাছে প্রত্যক্ষভাবে দায়বদ্ধ থাকে, দায়িত্বশীল থাকে এবং জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। তাই আমরা বলতে পারি যে আমরা আরও দেখব, দোষ ত্রুটি যখন দেখব আমরা পরবর্তী শেষেও বুঝতে পারবো যে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থাটা কিন্তু আমাদেরটা তুলনামূলকভাবে অনেকটা গণতান্ত্রিক। আজকে আমরা পরবর্তী টপিকে যাব না, আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা যদি কোনো সমস্যা থাকে বুঝতে অবশ্যই জিজ্ঞেস করবে। আশা করছি তোমাদের এই সরকার ব্যবস্থাটা সম্পর্কে আমি একটা ক্লিয়ার কনসেপ্ট তৈরি করতে পেরেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সকলের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।